শুভ সকাল। এডুকেশন অনলাইনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আজ আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে অর্থনীতি, ইকোনমিক্স। এবং যখনই এই শব্দটা আসে আমাদের মাথায় বা প্রথমে যখন আমরা উচ্চারণ করি তখন বেশ কিছু বিষয় একেবারে ভিড় করে আসে। বেশ কিছু প্রশ্ন এই সংক্রান্ত ঘটনা বা এই সংক্রান্ত প্রসঙ্গকে নিয়ে এবং পাঠ্যক্রম নিয়ে আমাদের মধ্যে সবসময় এসে থাকে, এবং সেই সকল কিছু নিয়েই আমরা আজ আলোচনা করব আজকের এডুকেশন অনলাইনে। অর্থাৎ যে বিষয়টা আমাদের আলোচনার মূল প্রেক্ষাপটে রয়েছে অর্থনীতি এবং অর্থনীতির চাহিদার স্থিতিস্থাপকতা, এই নিয়েই চলবে আমাদের আলোচনা। এবং এই আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট শিক্ষক, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাঞ্জল দেব। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। এবং একই সঙ্গে স্টুডেন্টরা যারা রয়েছে, পড়ুয়ারা যারা রয়েছে এবং অভিভাবকরা, তোমরাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছো ঠিক টিভি পর্দার সামনে, এটাও বোঝা যাচ্ছে। এবং একগুচ্ছ প্রশ্ন তোমাদের মধ্যেও রয়েছে, পরীক্ষার সময় কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কীরকম হতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই চলবে আমাদের আজ এই আলোচনা। একেবারে সরাসরি স্যারের কাছেই চলে যাব। স্যার, ইকোনমিক্স নিয়ে আমরা আলোচনা করছি এবং যেই বিষয়টা অর্থাৎ যে পাঠ্যক্রম বা চ্যাপ্টার নিয়ে আমরা আজ আলোচনা করব, মূলত সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার উত্তর কিভাবে হতে পারে, এই সমস্ত বিষয় যদি আজ আপনি আলোচনার মধ্যে রাখেন। হ্যাঁ, তো চাহিদার স্থিতিস্থাপকতা এটা দ্বাদশ শ্রেণীতে রয়েছে, তো 3 নম্বর চ্যাপ্টার। এর আগেও আমি এসেছিলাম এখানে প্রোগ্রাম করতে, তখন চাহিদা স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম। তো যেটা বলছি যে এখানে এবছরে কিন্তু তোমাদের সিলেবাস যখন রিডিউস হয়েছে তোমরা জানো সবাই, তো সেক্ষেত্রে আগেই চাহিদা চ্যাপ্টার থেকে চাহিদা স্থিতিস্থাপকতা যে রয়েছে এখান থেকে শর্ট কোশ্চেন শুধুমাত্র আসতো 2 নম্বরের, কিন্তু এই বছর কিন্তু 5 নম্বরেরও কোশ্চেন আসবে, যেহেতু সিলেবাস রিডিউস হয়েছে এবং কিছু চ্যাপ্টার যেহেতু বাদ চলে গেছে, তাই জন্য নাম্বারটাকে ঠিকঠাকভাবে রাখার জন্য 80 নম্বরের যে পরীক্ষা হবে সেটা ঠিক রাখার জন্য এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসবে। তো এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি তোমাদের শুধু শর্ট কোশ্চেন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা হচ্ছে যে লং কোশ্চেন কী আসতে পারে এবং কিভাবে সেগুলো তোমরা লিখবে সেই সম্পর্কে আমি বলবো। এছাড়া তোমরা জানো যে তোমাদের সামনের সপ্তাহ থেকেই মোটামুটি 10-12 তারিখ থেকেই 13 তারিখ থেকে বা 14 তারিখ থেকে অনেকেরই টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে। তো সেইগুলোর জন্য কি কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমি আজকে আলোচনা করব। তো সরাসরি আমি আজকে এই চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছি। তো প্রথমে এই চাহিদা স্থিতিস্থাপকতা জিনিসটা কি, যারা আগের প্রোগ্রামটা মিস করেছো বা শোনোনি ঠিক করে তাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে চাহিদা স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি। চাহিদা স্থিতিস্থাপকতা ব্যাপারটা হচ্ছে যে ধরো দ্রব্যের দাম সামান্য পরিবর্তন হলো। সাধারণত কি হয়, দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে কি হয় না, সেই দ্রব্যটার চাহিদা অর্থাৎ তোমার কেনার ইচ্ছাটা কিন্তু কমে যায়। আবার ঠিক একইভাবে দ্রব্যের দামটা যদি কমে যায় তুমি তখন সেই দ্রব্যটা একটু বেশি কেনো। তাহলে কি হলো না, দাম বাড়লে দ্রব্যের চাহিদাটা কমে যাচ্ছে এবং দ্রব্যের দাম কমলে চাহিদাটা বেড়ে যাচ্ছে। তো এই যে চাহিদার যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই হ্রাস বৃদ্ধির ওপর ভিত্তি করে কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতাটা সৃষ্টি হয়। তো এইখানে দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের জন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হচ্ছে সেটার সঙ্গে দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের অনুপাতটাই হচ্ছে কি না চাহিদার স্থিতিস্থাপকতা। এইখানে 2 নম্বরে যেরকম কোশ্চেন আসে, এই চাহিদার স্থিতিস্থাপকতা থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রে আমি এই চাহিদা স্থিতিস্থাপকতা যেটা আছে বললাম, তো এটা যদি আমি ইকুয়েশনের মাধ্যমে শো করি কি হচ্ছে না, দেখো এটাকে চাহিদা স্থিতিস্থাপকতাটাকে দামগত স্থিতিস্থাপকতা যেটা রয়েছে এটা ইলাস্টিসিটি অফ প্রাইস ইংলিশে বলা হয়, ইপি দিয়ে ডিনোট করা হচ্ছে। তো এইটার মানে হচ্ছে কি না, দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন ভাগ দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। এটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার মূল বিষয় বা সূত্র বলতে পারো, যে দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয়েছে তার সঙ্গে দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের যে অনুপাত, কারণ এটা যদি আমি অনুপাত আকারে লিখি, এটাকে যদি আমি এক্স ধরি আর এটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে এটাকে আমার কি লেখা যায় না, x:y। তাই জন্য এটাকে বলা হচ্ছে দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন এবং দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের অনুপাতটাই হলো কি না চাহিদার স্থিতিস্থাপকতা। তো
এইখানে এটা 2 নম্বরে যেরকম শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক এরকমভাবে এটাও দিতে পারে যে চাহিদা স্থিতিস্থাপকতা দ্রব্যের দামগত স্থিতিস্থাপকতা ছাড়াও আর কি কি ধরনের হতে পারে। তো চাহিদা যে হচ্ছে দ্রব্যের শুধুমাত্র দামের ওপরেও কিন্তু নির্ভর করে না। এক্ষেত্রে কিন্তু ক্রেতার আয় বা যে ব্যক্তি দ্রব্যটা কিনছে তার আয়ের ওপরেও নির্ভর করে। ধরো তোমার যদি আয় বেড়ে যায় বা ক্রেতার যদি আয় বেড়ে যায়, তাহলে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু সেই ক্রেতা ক্রয় ক্ষমতা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে কি হচ্ছে না, সে কিন্তু দ্রব্যটা বেশি করে কিনতে চাইবে। অর্থাৎ ক্রেতার আয় বাড়লে কিন্তু দ্রব্যের চাহিদা বেড়ে যায়। আবার ক্রেতার আয় যদি কমে যায় তখন কিন্তু ক্রেতার ক্রয় ক্ষমতা শক্তিও কমে যায় এবং দ্রব্যের চাহিদাটাও কমে যাচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে না, এই যে আয়ের ওপর ভিত্তি করে যখন স্থিতিস্থাপকতা আমি নির্ধারণ করছি, তখন সেটাকে বলা হচ্ছে কি চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা। তো সেই আয়গত স্থিতিস্থাপকতা কীভাবে লেখা হচ্ছে বা কী ফর্মুলা ফেলে অঙ্কটা করা হচ্ছে সেটা দেখে নাও। এই আয়গত স্থিতিস্থাপকতা দিয়ে 2 নম্বরের অঙ্ক আসতে পারে বা লং কোশ্চেন যদি আসে তাহলে কীরকম আসবে সেটাও বলছি। তো এটাকে আয়গত স্থিতিস্থাপকতাটাকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ ইলাস্টিসিটি, তোমার ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটার ইংলিশ টার্ম হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা। তো এক্ষেত্রে কি হচ্ছে, ঠিক একই জিনিস আগেরটার মতনই থাকবে, শুধু এখানে দামের জায়গায় কি হবে না আয় হবে, কারণ আয়ের পরিবর্তনের সাথে সাথেও কিন্তু দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটে। তো এইখানে আমি কি লিখব, দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন বাই ক্রেতার আয়ের শতকরা পরিবর্তন। তো এইখানে যদি আমি ডেফিনেশন হিসাবে লিখতে চাই বা ডেফিনেশন বা সংজ্ঞা আকারে লিখতে চাই, তাহলে কি লিখব, ক্রেতার আয়ের সামান্য পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার সাথে ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের অনুপাতটাই হলো দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতা। ঠিক একইভাবে এইটা যদি আমি এক্স ধরি আর এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে এটাকে আমার কি লেখা যায়, A/B। তাই জন্য এখানে বলা হচ্ছে দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন এবং ক্রেতার আয়ের শতকরা পরিবর্তন, এটার অনুপাতটাই হলো কি না ক্রেতার আয়গত স্থিতিস্থাপকতা। ঠিক একইভাবে চাহিদা স্থিতিস্থাপকতা বা দ্রব্যের চাহিদা কিন্তু অন্য আরও একটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্যের দাম। এবারে এই সংশ্লিষ্ট দ্রব্যটা কি, সংশ্লিষ্ট দ্রব্যকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিবর্ত দ্রব্য বা সাবস্টিটিউট গুড এবং অপরটি হচ্ছে পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুডস। এইটা কিন্তু আগের চ্যাপ্টারে তোমরা শিখেছো, মানে চ্যাপ্টার 2তে যেটা রয়েছে চাহিদা, শুধুমাত্র চাহিদার যে চ্যাপ্টারটা রয়েছে সেটাতে কিন্তু এটা বলা ছিল। চাহিদা নির্ধারণকারী বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয় হলো কিন্তু সংশ্লিষ্ট দ্রব্যের দাম, যেটি হচ্ছে কি না পরিবর্ত দ্রব্য এবং পরিপূরক দ্রব্য। তো এই যে পরিবর্ত দ্রব্য সেটা কি না, যেই দ্রব্যটা একটার বদলে আমি যদি অপর কোনো দ্রব্য ভোগ করি বা কনজিউম করি, তাহলে যদি আমি সমপরিমাণ স্যাটিসফ্যাকশান পাই বা উপযোগ পাই, তাহলে সেই দ্রব্যটাকে বলা হচ্ছে কি একে অপরের পরিবর্ত দ্রব্য। যেরকম কি চা এবং কফি দুটো কিন্তু একই ক্যাটাগরির দ্রব্য, অর্থাৎ এক্ষেত্রে যদি আমার কি হচ্ছে না, যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে লোকেরা কিন্তু তখন কফিতে ট্রান্সফার করবে, অর্থাৎ কফি কিন্তু বেশি করে ক্রয় করবে। ঠিক একইভাবে নীল পেন বা কালো পেন, এটাও তুমি একে অপরের পরিবর্ত দ্রব্য বলতে পারো। তার কারণ কি, পরীক্ষাতে তোমার নীল পেন এবং কালো পেন উভয় কিন্তু অ্যাপ্লিকেবল বা দুটো দিয়ে লেখারই কিন্তু অনুমতি রয়েছে। তো স্বাভাবিকভাবেই যদি নীল পেনের দাম বেড়ে যায় তখন বিভিন্ন পরীক্ষার্থীরা কি করবে না কালো পেন ক্রয় করবে যদি নীল পেনের দামটা বেড়ে যায়। ঠিক একইভাবে যদি কালো পেনের দাম বেড়ে যায় তাহলে কিন্তু তখন সবাই নীল পেনটা ক্রয় করবে। তাহলে এইখানে কি হচ্ছে না, নীল পেনের দামের উপর ভিত্তি করে কিন্তু কালো পেনের চাহিদাটা হ্রাস বৃদ্ধি ঘটছে, কিংবা কালো পেনের দামের উপরে ভিত্তি করে কিন্তু নীল পেনের চাহিদাটা হ্রাস বৃদ্ধি ঘটছে। অপরপক্ষে ঠিক একইভাবে তোমার কি না, চায়ের দামের উপর ভিত্তি করে কিন্তু কফির ডিমান্ডটা কিন্তু নির্ভর করছে। তো এই যে পরিবর্ত দ্রব্য রয়েছে, এই পরিবর্ত দ্রব্যের উপর ভিত্তি করে যখন
চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি পারস্পরিক স্থিতিস্থাপকতা। তো এই যে পারস্পরিক স্থিতিস্থাপকতাটাও হচ্ছে কিন্তু স্থিতিস্থাপকতা মেজারমেন্টের একটা ভাগ বা এই চাহিদা স্থিতিস্থাপকতার একটা প্রকারভেদ। তোমার এইখানে এটা তো আমি পরিবর্ত দ্রব্যের উদাহরণ দিলাম, ঠিক একইভাবে পরিপূরক দ্রব্য কোনটা না, যেটা আমরা একসাথে দুটো জিনিস অর্থাৎ যুগ্ম চাহিদা বা জয়েন্ট ডিমান্ডের কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ কি গাড়ি এবং পেট্রোল, বা তোমার ধরো এসি এবং ইলেকট্রিসিটি বা লাইট এবং ইলেকট্রিসিটি, এই দুটো কিন্তু একসাথে আমার ডিমান্ড ঘটে। কোনো জিনিস যদি কিনি আমার সাথে সাথে কিন্তু অপর কোনো একটা দ্রব্যেরও কিন্তু ডিমান্ড হয়ে যাচ্ছে। যেরকম কি গাড়ি যদি আমি কিনি স্বাভাবিকভাবেই কিন্তু অটোমেটিক্যালি আমার পেট্রোলের ডিমান্ড কিন্তু হচ্ছে বা ডিজেলের ডিমান্ড কিন্তু হচ্ছে। তো এখানে কি হচ্ছে না, যুগ্ম চাহিদার সৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু পেট্রোলের দামের উপরে ভিত্তি করেও কিন্তু গাড়ির চাহিদাটা নির্ভর করে। যেরকম কি যদি এখানে পেট্রোলের দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু লোকেরা তখন গাড়ি কিনতে কম চাইবে, তার কারণ কি পেট্রোলের খরচা তার বেড়ে যাচ্ছে। আবার ঠিক একইভাবে যদি গাড়ির দামও বেড়ে যায় তখন কিন্তু পেট্রোলের চাহিদাটাও কমে যাবে। তার কারণ কি না, গাড়ি যদি না কেনে তখন কিন্তু লোকেরা পেট্রোলও কিনবে না, তাহলে গাড়ির চাহিদা কমলে পেট্রোলের চাহিদাও কিন্তু একইভাবে সরল সম্পর্কের মতন এটা হ্রাস পাবে। তো এই যে পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে যখন আমরা স্থিতিস্থাপকতা নির্ভর করছি বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যখন স্থিতিস্থাপকতা নির্ধারণ করছি তখনই সেটাকে বলা হচ্ছে কি পারস্পরিক স্থিতিস্থাপকতা। তো এই জিনিসটা কি সেটা দেখো, এটাও ইকুয়েশনের মাধ্যমে দেখানো যেতে পারে। এটাকে EXY দিয়ে ডিনোট করছি, অর্থাৎ এক্স এবং ওয়াই একে অপরের সংশ্লিষ্ট দ্রব্য। এক্ষেত্রে এক্স এবং ওয়াই একে অপরের পরিবর্ত দ্রব্য হতে পারে কিংবা পরিপূরক দ্রব্য হতে পারে। তো এইটার ক্ষেত্রে কি হবে, এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন বাই ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তো এক্ষেত্রে আমরা যদি ডেফিনেশন আকারে বা সংজ্ঞা আকারে লিখতে চাই তাহলে কি লিখব না, ওয়াই দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হচ্ছে তার সাথে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের অনুপাতটাই হচ্ছে কি না চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা। তো এইটা যদি আমি এখানে কোনো দ্রব্যের হিসাবে বলি তাহলে যদি এখানে এক্স ওয়াইটা যদি কফি হয় তাহলে কফির দামের পরিবর্তনের জন্য এক্স অর্থাৎ এখানে চায়ের যে পরিবর্তন হচ্ছে শতকরা পরিবর্তন হচ্ছে তার সাথে কফির দামের শতকরা পরিবর্তনটাই হচ্ছে কি না কফি এবং চায়ের মধ্যে পারস্পরিক স্থিতিস্থাপকতা। এক্ষেত্রে এক্স ওয়াইয়ের জায়গায় গাড়ি পেট্রোল হতে পারে। তো এইখানে কি দেখা যাচ্ছে, এই প্রথমটার ক্ষেত্রে কিন্তু যেই একটা নির্দিষ্ট দ্রব্যের চাহিদা এবং নির্দিষ্ট দ্রব্যেরই দাম পরিবর্তন হচ্ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে না দুটো ভিন্ন দ্রব্য রয়েছে। তো যখনই কোনো কোশ্চেনে দেখবে যে দুটো ভিন্ন দ্রব্যের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ একটা দ্রব্যের দাম পরিবর্তনের জন্য অপর কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটছে, তার মানে সেটা কিন্তু পারস্পরিক স্থিতিস্থাপকতা রয়েছে দেওয়া বুঝে নিতে হবে। তো এইখান থেকে মূলত যে কোশ্চেনটা আসে যে দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলি লেখো, তখন কিন্তু এই চাহিদার প্রকারভেদগুলো তোমাকে লিখতে হবে। এইখানে এই যে তিনটে প্রকার বললাম, ফার্স্টে দামগত স্থিতিস্থাপকতা, আয়গত স্থিতিস্থাপকতা এবং সর্বশেষে তোমার পারস্পরিক স্থিতিস্থাপকতা। তো চাহিদা স্থিতিস্থাপকতা প্রকারভেদ বললে এই তিনটে লিখতে হবে। তো এটা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, তখন সেক্ষেত্রে সংজ্ঞা লিখতে হবে এবং সংজ্ঞার পাশাপাশি এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো কিন্তু লিখে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সহজে 5-এ 5 পাওয়া যায়। এইখানে আরেকটা জিনিস বলার তোমাদের, যে কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করবে। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে চাহিদার চ্যাপ্টার থেকে স্থিতিস্থাপকতা থেকে একটা কোশ্চেন তো আসবে 5 নম্বর, কিন্তু অনেক সময় অপশনাল থাকে, অর থাকে যে দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা লেখো। তখন তোমরা অ্যাটেন্ড করবে যেই কোশ্চেনগুলোতে পয়েন্ট ওয়াইজ লিখতে হয়, যেরকম কি এই কোশ্চেনটাতে 3টে পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখতে হবে। এরপরে যখন আমি আবার আরেকটা কোশ্চেন আলোচনা করব সেটা কিন্তু কোনো পয়েন্ট থাকবে না, ডাইরেক্ট তোমাকে থরলি লিখতে হবে। তো এইখানে যদি তুমি দেখা যাচ্ছে যে দুটো কোশ্চেনের উত্তর তোমার জানা, তখন পয়েন্ট ওয়াইজ যে কোশ্চেনটা রয়েছে সেটা লেখার চেষ্টা করবে, কারণ সেটা কিন্তু পার্ট মার্কিংয়ের সুবিধা হয় এবং নাম্বারটা বেশি ওঠার সম্ভাবনা থাকে।
তো যাই হোক, এটা প্রথম যে কোশ্চেনটা আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেইটা আলোচনা করলাম। এরপরে আর কি কি কোশ্চেন আসতে পারে সেকেন্ড আমি আরেকটা জিনিস আলোচনা করছি আজকে। এরপর যেটা কোশ্চেন আসে তোমাদের, যে একটি সরলরৈখিক চাহিদা রেখা, একটি সরলরৈখিক চাহিদা রেখার ওপর কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা কিভাবে মেজারমেন্ট করা যায়। অর্থাৎ ধরো আমরা জানি চাহিদা রেখা কি হয় না, নিম্নমুখী হয়। যেহেতু দ্রব্যের দাম বাড়লে কোনো দ্রব্যের চাহিদাটা হ্রাস পায় এবং দ্রব্যের দাম কমলে চাহিদাটা বৃদ্ধি পায়, তাই জন্য চাহিদা রেখা নিম্নমুখী হয়। অর্থাৎ এইরকম ডিমান্ড কার্ভের আকৃতিটা হয়, শেপটা হয় ডাউনওয়ার্ড স্লোপিং বা নিম্নমুখী রেখা। তো এক্ষেত্রে এ ও বি, অর্থাৎ এই চাহিদা রেখার ওপরে যদি ও বিন্দুতে আমার স্থিতিস্থাপকতা কত সেটা মেজার করতে হয়, তাহলে কিন্তু বিন্দুস্থ স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। তো এইটা বেসিক্যালি নাম হচ্ছে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা, মানে স্থিতিস্থাপকতা দামগত যে স্থিতিস্থাপকতা রয়েছে সেটারই মেজারমেন্টের আর একটা তোমার উপায়। তো অনেক সময় এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে প্রকারভেদ এবং মেজারমেন্টের ধরন। তো ধরন এবং তোমার তোমার স্থিতিস্থাপকতা প্রকারভেদ দুটো কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু গুলিয়ে ফেলো না। যদি ধরন বলে তাহলে কিন্তু এই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হবে। বা এই কোশ্চেনটা এরকমভাবেও দিয়ে দেয় যে সরলরৈখিক চাহিদা স্থিতিস্থাপকতায় বিভিন্ন বিন্দুতে, সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা কি হবে। তো এক্ষেত্রে এই যে ডি ড্যাশ যে চাহিদা রেখাটা রয়েছে, এর যদি আমি ও বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে না, এই ও বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো সেই স্পর্শকটা হলো কি না এবি স্পর্শক। তো এই এবি যে স্পর্শক রয়েছে, এই এবি স্পর্শকে আমি এবি স্পর্শকটা আলাদা করে করলাম, সাইডে নিয়ে গেলাম। এটা হচ্ছে ধরলাম আমি এবি স্পর্শকটা। তো এবি স্পর্শকের এই পয়েন্টটা যেটা রয়েছে এটা একটু মিডিল থেকে উপরের দিকে রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ও বিন্দুতে স্থিতিস্থাপকতাটা হবে এই স্পর্শকের নিচের অংশ বা স্পর্শকের উপরের অংশ। অর্থাৎ এইখানে ও বিন্দুতে স্থিতিস্থাপকতাটা হবে ও বি বাই ও এ, অর্থাৎ এই স্পর্শকের নিচের অংশ বাই স্পর্শকের উপরের অংশ। তো এইটার মাধ্যমেই কিন্তু তোমার বিন্দুস্থ স্থিতিস্থাপকতাটা নির্ণয় করা যাবে। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই যে অংশটা রয়েছে ওবি অংশটা, এই ওবি অংশটা কিন্তু বড় রয়েছে এবং ও এ যে অংশটা রয়েছে সেটা কিন্তু ছোট রয়েছে। অর্থাৎ ভগ্নাংশটা যদি আমি ক্যালকুলেশন করি, যদি নিউমেরিক্যাল দেখাতে চাই, তাহলে কি দেখা যাচ্ছে ওবি অংশটা যদি 10 হয় নিচেরটা হবে কত 7। তো এটা আমি জাস্ট নাম্বারটা ধরলাম, এটা কোনো এখানে মেজারমেন্টে আসছে না, কিন্তু আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য নাম্বারটা ধরলাম যে যদি নিচের অংশটা 10 হয় তাহলে উপরের অংশটা হচ্ছে 7। অর্থাৎ এটা কিন্তু তাহলে হয়ে যাবে কি গ্রেটার দ্যান 1। তার কারণ কি ভগ্নাংশটা কিন্তু 1-এর থেকে বড়। তার মানে এই ও বিন্দুতে স্থিতিস্থাপকতা কত হচ্ছে না ই গ্রেটার দ্যান 1। ঠিক একইভাবে এই তো সরলরৈখিক চাহিদা রেখাটা রয়েছে, এই সরলরৈখিক চাহিদা রেখার যদি একদম কোনো একটা মধ্যবিন্দুতে, ধরো মধ্যবিন্দু এরকম পজিশনে রয়েছে, এই মধ্যবিন্দুতে স্থিতিস্থাপকতার মান কত হবে। ধরলাম এই মধ্যবিন্দুটা হচ্ছে এম, তাহলে এই এম বিন্দুতে স্থিতিস্থাপকতা কত হবে, এই এম বিন্দুতে স্থিতিস্থাপকতা কত হবে সেইটা দেখাচ্ছি। দেখো তাহলে এইখানে কি হচ্ছে এম বিন্দুতে ইলাস্টিসিটি অফ প্রাইস যেটা রয়েছে সেটা কি হচ্ছে নিচের অংশ এম বি বাই এম এ, অর্থাৎ এর নিচের অংশটার যতটা রয়েছে উপরের অংশটাও কিন্তু ঠিক ততটাই রয়েছে। তো এইটা যদি উপরের অংশ যদি 7 হয় নিচের অংশটাও কিন্তু 7, তাহলে সুতরাং এইখানে ই কিন্তু 1 হবে। অর্থাৎ এইখানে
মধ্যবিন্দুতে একদম পুরো মধ্যবিন্দুতে কিন্তু স্থিতিস্থাপকতার মান কত হবে না, E=1 হয়। ঠিক একইভাবে যদি মধ্যবিন্দু থেকে একটু নিচে হয় কোনো একটা বিন্দু, তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে এই চাহিদা রেখার বিন্দুগুলো যদি এমনভাবে তৈরি হয় যে সেই স্পর্শকের নিচের দিকে বিন্দুটা সৃষ্টি হয়েছে, তাহলে কি করতে হবে, যদি এইটা তোমার এখানে পি বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, পি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নিচের অংশ ঠিক একইভাবে PB/PA, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে কি এই অংশটা ছোট, অর্থাৎ নিচের অংশটা ছোট এবং উপরের অংশটা কিন্তু বড় রয়েছে। তাহলে এইটা যদি আমি দেখি তাহলে এটা কি হচ্ছে, নিচেরটা 10 দিলাম, উপরেরটা 7 দিলাম, অর্থাৎ এটা কিন্তু এখন <1 হয়ে গেল। অর্থাৎ কি ইলাস্টিসিটির মানটা কিন্তু এখন এখানে <1। তাহলে এরকম তিনটে বিন্দু পাওয়া গেল। এবং এইটা কতক্ষণ পর্যন্ত চলবে, এই যে মধ্যবিন্দু থেকে যদি একটু নিচে নামি তাহলে সেখান থেকে এটা E<1 শুরু হবে এবং আপ টু বি বিন্দুর আগে অবধি কিন্তু এটা চলবে। ঠিক একইভাবে E>1 যেটা ছিল সেই E>1টা কোথায় চলবে না, এ বিন্দুর নিচের থেকে আপ টু তোমার মধ্যবিন্দুর উপরের জায়গা অবধি। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই নিচের অংশটা হচ্ছে E<1 এবং উপরেরটা হচ্ছে কিন্তু E>1। এইবারে শেষ যে দুটো জিনিস আসতে পারে সেটা হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুতে কি ঘটতে পারে। অনেক সময় চাহিদা রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়, আবার চাহিদা রেখা কখনো কিন্তু উলম্ব অক্ষেরও সমান্তরাল হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমার এ এবং বি এই দুটো বিন্দু কিন্তু আমি পাই। তো সেক্ষেত্রে যদি এ বিন্দু হয় তাহলে এ বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কত হবে, এ বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হচ্ছে কি এ বি অংশ, নিচের অংশ হচ্ছে কি না এ বি এবং উপরের অংশ কিন্তু কিছু নেই, অর্থাৎ কিন্তু এটা আমি 0 লিখবো। তখন যদি এখানে নিচে মানে ভগ্নাংশ নিচের অংশটা অর্থাৎ হর যদি 0 হয়ে যায় তাহলে সেখানে কিন্তু সেটা ইনফিনিটি হয়। তাহলে এইখানে স্থিতিস্থাপকতার মান কিন্তু হয়ে যাবে কি না ইনফিনিটি, অর্থাৎ আনডিফাইন্ড। তাহলে এইখানে ই এর মান হচ্ছে কত না ইনফিনিটি। ঠিক একইভাবে যদি আমি বি বিন্দুতে মেজার করি তাহলে কি হতে পারে না, এক্ষেত্রে নিচের অংশ কিন্তু কিছু নেই, অর্থাৎ এটা কিন্তু তখন 0 এবং উপরের অংশ কিন্তু BA, অর্থাৎ এখানে কিন্তু এটা 0 হয়ে যাবে। কারণ কি লবে যদি 0 থাকে তাহলে কিন্তু সেই ভগ্নাংশটার উত্তর 0 দাঁড়ায়, অর্থাৎ এখানে কিন্তু E=0, অর্থাৎ বি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কিন্তু হয় কি 0। তাহলে এর থেকে বোঝা গেল যে একটা সরলরৈখিক চাহিদা রেখাতে বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কেমন হয়। তো এইখানে এই কোশ্চেনটা কীরকমভাবে আসতে পারে, হয় দিতে পারে সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কেমন হবে সেটি ব্যাখ্যা করো, অথবা বিন্দুস্থ স্থিতিস্থাপকতা কি সেটি ব্যাখ্যা করো। তো দুটোর উত্তরই কিন্তু এরকমই হবে এবং এটা কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করে লিখতে হবে। সূত্রটা আমি বলে দিচ্ছি। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথমে লিখতে হবে যে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা কি হচ্ছে না, যদি চাহিদা রেখার কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হয় তবে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে চাহিদা রেখার ওই নির্দিষ্ট বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হয় এবং সেই স্পর্শকের উপর যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুটি অনুসারে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হয়। এক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা হবে স্পর্শকের নিচের অংশ বা স্পর্শকের উপরের অংশ। তো যদি তারপরে লিখতে হবে কি সূত্রটা লিখতে হবে, তাহলে সূত্রটাতে কি হচ্ছে লিখবো, এখানে স্পর্শকের নিচের অংশ বাই স্পর্শকের উপরের অংশ। এইভাবে কিন্তু আমার বিন্দুস্থ স্থিতিস্থাপকতাটা আমি নির্ধারণ করতে পারবো। তো ফার্স্টে ডেফিনেশন, তারপরে এই সূত্রটা, তারপরে বলতে হবে যে বিভিন্ন বিন্দুতে কী ধরনের স্থিতিস্থাপকতা ঘটতে পারে সেটি আলোচনা করা হলো। তো এরকমভাবে কিন্তু এখানে 5টা পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। তো এইগুলো দিলেই কিন্তু মোটামুটি 5 নাম্বার পাওয়া যায়। তো এই হচ্ছে তোমার বিন্দুস্থ স্থিতিস্থাপকতা কিভাবে নির্ধারণ করা হয় সেটা গেল। এটাও একটা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে।
এছাড়াও এইগুলো কলেজ লেভেলে যারা রয়েছে বা ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিচ্ছ বা ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই পুরো চ্যাপ্টারটা সেম জিনিস আছে এবং 5 নম্বরের কোশ্চেন কিন্তু বা 6 নম্বরের কোশ্চেন কিন্তু তাদেরও আসে। তো যারা পরবর্তীকালে ইকোনমিক্স নিয়ে পড়বে তাদেরও কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। এবং যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ইকোনমিক্স পাস পেপার রয়েছে বা ইকোনমিক্স অনার্সের ক্ষেত্রেও কিন্তু এটা প্রথম দিকে বেসিক কনসেপ্টে কিন্তু এটা রয়েছে। তো এরপরে নেক্সট যে টপিকটা হচ্ছে সেইটা নিয়ে এখন আলোচনা করব। এরপরে যেটা হচ্ছে চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা। এটাও হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণ করার একটা মাধ্যম বা ধরন। তো এইখানে কি হচ্ছে চাপগত স্থিতিস্থাপকতা বা ইংলিশে বলা হয় কিন্তু এটাকে আর্ক ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাপগত স্থিতিস্থাপকতা এক্ষেত্রে বড় কোশ্চেন আসে, কিন্তু এই কোশ্চেনটা কোনো পয়েন্ট ওয়াইজ হয় না। আমি একটু আগে যেটা বলছিলাম যে যেই কোশ্চেনগুলো পয়েন্ট ওয়াইজ উত্তর লিখতে হয় সেই কোশ্চেনগুলোই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। হ্যাঁ, এই কোশ্চেনটাও অবশ্যই লিখবে, যদি তোমার সিঙ্গেলে আসে তখন তো লিখতেই হবে, পড়তে বারণ করছি না। কিন্তু দুটো কোশ্চেনে যদি অপশনাল থাকে তখন পয়েন্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলো লেখারই চেষ্টা করবে, তাতে কিন্তু মার্কসটা বেশি ক্যারি করে। তো চাহিদার চাপগত স্থিতিস্থাপকতাটা কী জিনিস দেখো, একটু আগেই বললাম বা পূর্বেও বলেছি যে চাহিদা রেখাটা কিন্তু নিম্নমুখী হয় সর্বদা, যেহেতু দ্রব্যের দামের সঙ্গে চাহিদার ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্স রিলেশনশিপ, সেক্ষেত্রে কিন্তু তাই জন্যই চাহিদা রেখাটা নিম্নমুখী আকৃতি ধারণ করে। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে চাহিদা নিম্নমুখী হওয়ার, যেরকম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, পরিবর্ত দ্রব্য বা পরিবর্ত প্রভাব, আয় প্রভাব এবং ক্রেতার সংখ্যা। তো সেইগুলো হচ্ছে প্রধান কারণ হলেও প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে সেম কিন্তু একটা জায়গাতেই এসে ঠেকছে, সেটা হচ্ছে দাম বাড়লে চাহিদাটা কমে যাচ্ছে। তো সেটা যদি আমি বিচার করি এখানে, তাহলে দেখা যাচ্ছে কি চাহিদার রেখাটার ওপরে দুটো আমি বিন্দু নিলাম, বা চাহিদা রেখার ওপরে একটি নির্দিষ্ট অংশে চাহিদা রেখার যে বৃত্তচাপটা যে হয়েছে, এই বৃত্তচাপের একটা নির্দিষ্ট অংশে আমি যদি স্থিতিস্থাপকতা মেজার করি, অর্থাৎ এ এবং বি এই দুটো বিন্দু আমি নিলাম। এই দুটো বিন্দু অনুসারে যদি আমি বা এইটুকু এরিয়াতে যদি আমি স্থিতিস্থাপকতা মেজার করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আমাকে চাহিদার চাপগত স্থিতিস্থাপকতাটা নির্ধারণ করতে হয়। তো এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখন এ বিন্দু নিচ্ছি তখন এ বিন্দুতে কিন্তু একটা দাম এবং একটা কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে। এটা ধরলাম আমি P2 দাম এবং Q1 কোয়ান্টিটি। অর্থাৎ এ বিন্দুতে কি দেখা যাচ্ছে, P2 দামে দ্রব্যের চাহিদা হচ্ছে কত না Q1। ঠিক একইভাবে যদি আমি এখানে বি বিন্দু নিই, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, P1 যদি দাম ধরি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে না দ্রব্যের চাহিদা হয়েছে কত Q2। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে কিন্তু চাহিদারও পরিবর্তন ঘটেছে। দামটা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার চাহিদাটা কিন্তু তোমার হ্রাস পেয়ে গেছে। P1 এর চাহিদা ছিল Q2 এবং দামটা যখন বৃদ্ধি পেয়ে P2 হয়েছে তখন চাহিদাটা কিন্তু হ্রাস পেয়ে Q1 হয়েছে। তো এক্ষেত্রে কি হবে, যদি ডেফিনেশন আকারে লিখতে চাই তা বলতে হবে কি না, চাহিদা রেখার কোনো একটি নির্দিষ্ট বৃত্তচাপ অংশে বা নির্দিষ্ট অংশে যদি আমি স্থিতিস্থাপকতা বা যদি স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয় তবে চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার ব্যবহার আসে। তো এক্ষেত্রে কি হবে না, চাহিদা রেখার ওই নির্দিষ্ট অংশে দুটো বিন্দু নেওয়া হবে এবং সেই বিন্দুর সাপেক্ষে যে দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণ হচ্ছে তার সাপেক্ষে কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়। তো এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয় সেই সূত্রটা হচ্ছে ইলাস্টিসিটি প্রাইস ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই Q1 প্লাস Q2 বাই 2 ইন্টু 100 ডিভাইডেড বাই ডেল্টা পি বাই P1 প্লাস P2 বাই 2 ইন্টু 100। এইটা যদি আমরা কাটাকুটি করি বা এই সূত্রটা লাস্টে এসে কী দাঁড়াচ্ছে, এই 100 কেটে যাচ্ছে এবং লাস্টে এসে কী দাঁড়াচ্ছে দেখো, কিউ ডেল্টা কিউ ডিভাইডেড বাই, আচ্ছা এটা এই ফার্স্টের এই পার্টটা করে নিই, তাহলে এটা কি হচ্ছে 2টা ওপরে চলে যাচ্ছে আর নিচে পড়ে থাকছে কি Q1
প্লাস Q2। আর কি হচ্ছে, নিচে কি থাকছে, এই নিচের ভগ্নাংশটা তো সেম জিনিস হচ্ছে, 2টা উপরে চলে যাচ্ছে আর নিচে পড়ে থাকছে P1 প্লাস P2। ঠিক একইভাবে আবার এই 2 2 কেটে যায়, তো আলটিমেটলি লাস্টে পড়ে থাকছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু P1 প্লাস P2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2। তো এইটা হচ্ছে তোমার ইলাস্টিসিটি অফ প্রাইসের ফর্মুলা। কখন না, যদি আমি চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা অনুসারে দ্রব্যের দামটা চাহিদা স্থিতিস্থাপকতা মেজার করি কোনো দ্রব্যের চাহিদা রেখার ওপর ভিত্তি করে। তো এইখানে P1 P2 বা ডেল্টা কি জিনিস, ডেল্টাটা হচ্ছে তোমার ডেল্টা কিউ মানে হচ্ছে তোমার ডেল্টা কিউ মানে হচ্ছে তোমার Q2 থেকে যদি আমি Q1 মাইনাস করি অর্থাৎ পরিবর্তন, ডেল্টা দিয়ে কিন্তু সর্বদা কোনো জিনিসের পরিবর্তনটা বোঝানো হয়। তো এক্ষেত্রে Q2 মাইনাস Q1 যদি করা হয় তাহলে কিন্তু আমার পরিবর্তনটা বোঝা যায় যে চাহিদার কতটা পরিবর্তন হলো। এছাড়া ডেল্টা পি যেটা রয়েছে, ডেল্টা পি মানে হচ্ছে দামের পরিবর্তন, যেটা পাওয়া যাবে হচ্ছে কি না P2 মাইনাস P1 করে, অর্থাৎ এই যে দামের যে পরিবর্তন হচ্ছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এখানে আমার ডেল্টা পিটা পাওয়া যাবে। তো এই ইকুয়েশনের মাধ্যমে এই চিত্রতে আমি আরও একটা জিনিস অ্যাড করব, তার মানে এইখানে চাহিদার পরিবর্তন তো হচ্ছে এইটুকু অংশে, মানে এইটুকু আমার পরিবর্তন হচ্ছে, তাহলে আমি এই অংশটাকে বলতে পারবো কি না ডেল্টা পি। আবার দেখা যাচ্ছে কি না দ্রব্যের দামে যে পরিবর্তন হচ্ছে সেইটা কি এইটুকু অংশে, তাহলে আমি এইটুকু জায়গাতে আমি কি বলতে পারবো ডেল্টা কিউ। তো এইভাবে কিন্তু তোমার চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা যেটা রয়েছে সেটা কিন্তু মেজার করা যায়। তো এইখানে অনেক সময় ছোট অঙ্কও দিতে পারে 2 নম্বরে, যে চাহিদার স্থিতিস্থাপকতা চাপগত স্থিতিস্থাপকতা অনুসারে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণ করো। তো সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, তো মেন অঙ্ক করার সময় কিন্তু আমার এই ফর্মুলাটাই কাজে লাগবে, কিন্তু যখন ডেফিনেশন লিখবে তখন কিন্তু এই টোটালটাই তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে, এবং এই চিত্রটা সম্পর্কেও কিন্তু চিত্রের ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিতে হবে কখন কি হচ্ছে, অর্থাৎ P1 যখন দাম তখন Q2 হচ্ছে এবং P2 দাম যখন হয়েছে তখন Q1 হচ্ছে। এইখানে এবি চাহিদা রেখার অংশে বা বৃত্তচাপ অংশে যদি মেজার করি তাহলে আমি চাহিদা স্থিতিস্থাপকতা কীভাবে পাবো সেটি বিস্তারিতভাবে দেখানো হলো। বলার পরে এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা ব্যাখ্যা করতে হবে। সেরকম হলে যদি সময় থাকে তাহলে একটা ছোট অঙ্ক তোমরা এখানে অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এই গেল চাপগত স্থিতিস্থাপকতা। তো এই চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা কিন্তু তোমাদের ডাইরেক্ট থরলি লিখতে হবে, কোনো পয়েন্ট এক্ষেত্রে কিন্তু থাকে না। 12 এবং প্রথম বর্ষের যারা রয়েছে, প্রথম ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, তারাও কিন্তু এটা পড়তে পারো এবং তারাও এটা দেখতে পারো। তো এরপরে যেটা হচ্ছে যে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার ধরনটা কেমন হচ্ছে, অর্থাৎ আমরা যে চাহিদা স্থিতিস্থাপকতার যে মানটা পাচ্ছি বা ভ্যালুটা যে পাচ্ছি সেইটার ভ্যালুটা আমার কীরকম আসছে, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, নাকি শূন্য আসছে নাকি আনডিফাইন্ড আসছে, সেটা আমি বলবো। বিভিন্ন দ্রব্য আলাদা আলাদা হয়, সেই আলাদা আলাদা দ্রব্যের ক্ষেত্রে কেমন জিনিসটা ঘটছে সেইটা এখন আমি আলোচনা করছি। তো এইবারে ফার্স্ট যেটা হচ্ছে পরিবর্ত দ্রব্য। আচ্ছা, তার আগে কোশ্চেনটা একবার লিখে নিই তাহলে সুবিধা হবে। বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পারস্পরিক, এই যে পারস্পরিক শব্দটা কিন্তু যদি বলা থাকে তখন যে দ্রব্যগুলো আসবে সেগুলো আমি বলছি। এছাড়াও তোমার বিভিন্ন আয়গত স্থিতিস্থাপকতা কেমন হয় তা সেটাও কিন্তু বলা যেতে পারে। পারস্পরিক স্থিতিস্থাপকতা কেমন হয় ব্যাখ্যা করো।
এরকম কোশ্চেন আসতে পারে। তো এইখানে কি রয়েছে আমাকে দেখার বিষয় হচ্ছে চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা কেমন হচ্ছে সেইটা বলতে বলেছে। তো এক্ষেত্রে কি হবে, অনেক সময় এটা আয়গত স্থিতিস্থাপকতা কেমন হবে সেটাও বলে দেয়, তখন কিন্তু দ্রব্যগুলো আবার পাল্টে যাবে। তো যখন চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা বলা হবে তখন কিন্তু এক্ষেত্রে আমার যে দ্রব্যগুলো আসবে সেগুলো আমি এখন বলছি। প্রথমেই আসছে কি না, পরিবর্ত দ্রব্য বা ইংলিশে বলা হচ্ছে সাবস্টিটিউট গুডস। তো এক্ষেত্রে তোমার কি হয় না, পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, যদি দ্রব্যের মানে পরিবর্ত দ্রব্যের উদাহরণ যেরকম আমি বলেছিলাম কি চা এবং কফি, তো স্বাভাবিকভাবে চায়ের যদি দাম বেড়ে যায় তাহলে কফির চাহিদা কিন্তু বেড়ে যাবে। তো সূত্র অনুসারে নিচেরটা যদি বাড়ে, মানে হরের অংশটা যদি বাড়ে তাহলে কিন্তু লবের অংশটাও বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, তোমার দুটোই কিন্তু পজিটিভলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সরল সম্পর্কভাবেই কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ নিচেরটা যদি বাড়ে তাহলে কিন্তু ওপরেরটাও বাড়বে। মানে চায়ের দাম যদি তোমার বেড়ে যায় তাহলে কিন্তু কফির ডিমান্ডটাও কিন্তু বাড়বে। দুটোই তাহলে এখানে দেখা যাচ্ছে, দুটোর মধ্যে সম্পর্ক যেটা সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু সরল সম্পর্ক সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে যদি চায়ের দামটা কমে যায় তাহলে কিন্তু কফির চাহিদাটাও কমে যাবে, তার কারণ কি তখন লোকেরা চাতে ট্রান্সফার করবে। তো স্বাভাবিকভাবে কি দেখা যাচ্ছে, এই ক্ষেত্রেও যদি দাম কমে, চায়ের দাম কমে, তাহলে কফিরও ডিমান্ডটা কমে যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে কিন্তু সরল সম্পর্কের সৃষ্টি হচ্ছে। তো যেহেতু সরল সম্পর্কের সৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু অ্যান্সারটা সবসময় এখানে পজিটিভে আসবে। অর্থাৎ এখানে পরিবর্ত দ্রব্যের স্থিতিস্থাপকতার মান সবসময় ধনাত্মক হয়। তো এইটাই বলতে হবে, এখানে এটা কি হবে না, ধনাত্মক হয় বা পজিটিভ হয়। স্থিতিস্থাপকতার যে ভ্যালুটা আসে, অর্থাৎ যদি তোমার এখানে 2 বা 3 বা 4 যাই আসুক না কেন, বা 1/5 যাই আসুক না কেন, এটা কিন্তু আমার অ্যান্সারটা সবসময় পজিটিভে বেরোবে, অর্থাৎ নেগেটিভ কিন্তু হবে না। এরপরে কি হচ্ছে না, পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যটা কি হচ্ছে, পরিপূরক দ্রব্য কি বললাম না, যেটা একটা আরেকটার উপরে নির্ভরশীল, অর্থাৎ একটা দ্রব্য কিনলে অপরটা সাথে সাথে আমাকে ক্রয় করতে হবে, যেরকম কি গাড়ি, পেট্রোল। তো এক্ষেত্রে কি হচ্ছে না, মানে এটা আচ্ছা আগেরটা একটা বলে দিই, এটা পজিটিভ আমি লিখতে ভুলে গেছি, ধনাত্মক বা পজিটিভ এরকম লিখে দিতে হবে। আর পরিপূরক দ্রব্য কি বলেছিলাম না, গাড়ি এবং পেট্রোল, অর্থাৎ একটার যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু অপর দ্রব্যটার চাহিদা কিন্তু হ্রাস পাবে। যেমন কি গাড়ির দাম যদি বেড়ে যায় বা বাইকের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু পেট্রোলের ডিমান্ডটা হ্রাস পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একটার দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু অপর দ্রব্যটার চাহিদা হ্রাস পাচ্ছে, একটা বৃদ্ধি পাচ্ছে তো অপরটা হ্রাস পাচ্ছে। ঠিক একইভাবে যদি গাড়ির দামটা কমে যায় তাহলে কিন্তু পেট্রোলের চাহিদাটাও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা যদি কমে আর একটা বাড়ছে, তার মানে এইখানে কিন্তু দুটো দ্রব্যের মধ্যে কিন্তু চাহিদা এবং দামের ব্যস্ত সম্পর্কের সৃষ্টি হচ্ছে। তাই জন্য এইখানে কিন্তু এই যে অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটা সর্বদা নেগেটিভে আসে, অর্থাৎ -2, -3, -1/5, -1/7, -2/7 এরকম কিন্তু অ্যান্সারগুলো আসে। তো সেক্ষেত্রে তাই জন্য এখানে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বলা হচ্ছে এটা কি না, ঋণাত্মক হয়, চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়, অর্থাৎ নেগেটিভ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এইখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, যদি এক্ষেত্রে গাড়ির দামও বাড়ে আবার পেট্রোলের দামও বাড়ে তাহলে চাহিদায় কি প্রভাব ঘটতে পারে। তা কিন্তু তখন তোমাকে মাথায় রাখতে হবে, যখন আমি এগুলো মেজার করব তখন কিন্তু আমাকে অপর দ্রব্যের দামটা স্থির আছে বলে ধরে নিতে হয়। যেরকম কি চাহিদা যে তোমরা সূত্র লিখেছিলে বা চাহিদার সূত্র যে তোমরা পড়েছিলে তখন কিন্তু বলা ছিল চাহিদার সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি স্থির থাকা অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম পরিবর্তন হয় তবে চাহিদার যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এটাকে বলা হচ্ছে চাহিদার সূত্র। তো এরকমভাবে এইখানে আমাকে ধরে নিতে হবে অপর দ্রব্যের দামটা কিন্তু আমার স্থির রয়েছে, সেটা ধরে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো মেজারমেন্ট করা যায় না।
তবে যখন এই দামের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি তখন একটা প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই নিয়মের মধ্যেই আসে, এটা হচ্ছে যখন উৎপাদন বেশি হয় তখন দ্রব্যমূল্য তো কমে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় আমরা দেখি সেটা হয়ে ওঠে না। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, অনেক সময় উৎপাদন বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে কি দ্রব্যের দামটা কমছে না। সেক্ষেত্রে কি হতে পারে না, কাঁচামালের দামের আমার যে খরচা রয়েছে, প্রোডাকশন কস্ট যেটা রয়েছে, সেই কস্টটা হয়তো দেখা যাচ্ছে যে কাঁচামালের দামটা সেভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমার উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সাপ্লাই বাড়লেও কিন্তু আমার সেক্ষেত্রে দামটা হ্রাস পায় না। যেরকম কি ধরুন সার যে রয়েছে, কোনো সবজির ক্ষেত্রে সার বা ফার্টিলাইজার যে আমরা ইউজ করছি সেটা যদি আমার দামটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে, বা এই যে আমাদের জ্বালানির যে দাম বেড়েছে এর ফলে যে আমরা যে সবজিগুলো স্টেটের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমার প্রোডাকশান কস্টটা কিন্তু সেক্ষেত্রে ইনক্লুড হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো প্রোডাকশান বাড়লেও কিন্তু সেক্ষেত্রে দাম কমার সম্ভাবনাটা থাকে না। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে পারস্পরিক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি, যদি স্বাধীন দ্রব্য থাকে। স্বাধীন দ্রব্য কি না, যেটা হচ্ছে না যেই দ্রব্যটার চাহিদা অন্য কোনো দ্রব্যের দামের ওপরে ডিপেন্ড করে না, যেরকম কি দুধ এবং নুন। তো এখানে যদি দুধের দাম বেড়ে যায় তাহলে নুনের চাহিদায় কোনো কিন্তু এফেক্ট করবে না, বা নুনের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু দুধে কোনো এফেক্ট পড়বে না। তো এইগুলোকেই বলা হচ্ছে একে অপরের স্বাধীন দ্রব্য, অর্থাৎ নুন যেরকম স্বাধীন দ্রব্য এবং দুধও কিন্তু সেরকম একটা স্বাধীন দ্রব্য। তো এক্ষেত্রে তখন কি হচ্ছে, দুধের যদি দাম বাড়ে তাহলে নুনের কিন্তু চাহিদা আগে যা ছিল এখনও তাই থাকবে। আবার ঠিক একইভাবে নুনের যদি দাম বাড়ে বা কমে, দুধ লোকেরা যেরকম খাচ্ছিল দুধ কিন্তু একইভাবেই খাবে। তো এক্ষেত্রে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন ঘটছে না। তো এইটাকেই বলা হয়, তখন সেক্ষেত্রে কিন্তু ইলাস্টিসিটি যেটা রয়েছে বা চাহিদার স্থিতিস্থাপকতা যেটা রয়েছে, পারস্পরিক স্থিতিস্থাপকতা, সেটার মান কিন্তু শূন্য হয়ে যায়। কারণ আমি বলেছিলাম ওপরে মানে লবে কিন্তু চাহিদার পরিবর্তনটা মেজার করা হয় এবং নিচে দামের পরিবর্তনটা মেজার করা হচ্ছে। তো উপরেরটা চাহিদার যেহেতু পরিবর্তন ঘটছে না, তার মানে কিন্তু তোমার চাহিদার অংশটা কিন্তু, তোমার চাহিদার পরিবর্তনের অংশটা কিন্তু শূন্য হয়ে গেল। তো সুতরাং শূন্য বাই যদি সামথিং করি, 0/something বা 40% যদি করি তাহলে সেটা কিন্তু শূন্য দাঁড়ায়। তাহলে স্বাধীন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতার মান শূন্য হয়। তো এটাকে এখানে লিখতে হবে শূন্য হয় বা E=0 হচ্ছে। তো এইরকমভাবে এই কোশ্চেনটা আসতে পারে যে চাহিদার যে পারস্পরিক স্থিতিস্থাপকতা রয়েছে সেটি বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কেমন হয়। যদি কোশ্চেনটা আসে তাহলে এই তিনটে দ্রব্যের কিন্তু উদাহরণ দিতে হবে। এই একটাই স্বাধীন দ্রব্য এবং পরিপূরক এবং পরিবর্ত দ্রব্য যেটা, সেটা কিন্তু নির্ভরশীল একে অপরের ওপর, চাহিদাটা একটার দাম এবং আরেকটার চাহিদার ওপরে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে আয়গত স্থিতিস্থাপকতাটা কেমন হবে। বা তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, শর্টে বলে দিচ্ছি এটা যেহেতু সময়টা কম রয়েছে, যে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়গুলো কি কি হতে পারে। এইটাও কিন্তু এখানে 5 নম্বরের কোশ্চেন আসে, তো এটা একটু ব্যাখ্যা করতে হবে। তো চাহিদা স্থিতিস্থাপকতা তো এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম যেটা আসছে দ্রব্যের দাম। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়, অর্থাৎ একটা দ্রব্যের চাহিদাটা কেমন হবে সেই দ্রব্যের দামের উপরে কিন্তু নির্ভর করছে। সেই দ্রব্যের দামটা কীরকম পরিবর্তন হচ্ছে বা সেই দ্রব্যটা কী ধরনের দ্রব্য সেটা কিন্তু এখানে দেখতে হবে। যদি দ্রব্যের দামটা খুব হারে পরিবর্তন হয় তাহলে কিন্তু চাহিদাটা কিছু দ্রব্যের ক্ষেত্রে খুব বেশি হারে পরিবর্তন হবে এবং কিছু দ্রব্যের ক্ষেত্রে কম হারে পরিবর্তন হবে। তো দ্রব্যের দামের উপর ভিত্তি করেই কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতাটা মেজারমেন্ট হয়। কারণ চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র যেটা ছিল সেই সূত্রতে কিন্তু প্রথমেই বলা ছিল দ্রব্যের দামের পরিবর্তনের জন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট হচ্ছে কি দ্রব্যের দাম। এছাড়া এরপরে কি রয়েছে না দ্রব্যের প্রকৃতি,
অর্থাৎ দ্রব্যটা কি ধরনের দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাকি বিলাসবহুল দ্রব্য, সেইটার দিকে আমাকে নজর রাখতে হয়। তো এইখানে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে যদি সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় সেক্ষেত্রে কিন্তু দাম কমলেও চাহিদাটা স্বাভাবিকভাবেই বাড়তে থাকে। আবার যদি বিলাসবহুল দ্রব্য হয় সেক্ষেত্রে কিন্তু অতটাও তোমার দাম কমার সাথে সাথে কিন্তু চাহিদাটার পরিবর্তন ঘটে না। একদমই, এবং এত বিস্তর একটা পাঠ্যক্রম, কিন্তু সময় যেহেতু একদম কম, সেই কারণে স্যারের কাছে একদম ছোট্ট করে আমরা জিনিসটা জানবার চেষ্টা করব। হ্যাঁ, তো সেই কারণে আমি শর্টে বলছি। এছাড়া কি কি হতে পারে, দ্রব্যের ধরন হতে পারে, যেরকম দ্রব্যটা পচনশীল না অপচনশীল বা দীর্ঘস্থায়ী না স্বল্পস্থায়ী সেটার উপরে ভিত্তি করে। যদি এখানে দ্রব্যটা পচনশীল দ্রব্য হয় সেক্ষেত্রে কিন্তু দ্রব্যের দাম কমে গেলেও লোকেরা কিন্তু বেশি পরিমাণ কেনে না। একদমই তাই, বোঝা যাচ্ছে কিন্তু সময় সত্যি আমাদের হাতে একদম নেই। এবং যেটা বলছিলাম দর্শক বন্ধুদেরও, যে এত অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা ধরে বুঝিয়ে দেওয়া এরকম ভাবে, তো তার জন্য সত্যি একটা সময় তো প্রয়োজন থাকে, সময় সাপেক্ষ বিষয়। তবে যেহেতু আজকে আমাদের সময় একদম হাতে নেই, সেই কারণে পরবর্তী সময় বাকি যেই বিষয়গুলো আজ বোঝানো সম্ভব হয়ে উঠলো না সেইগুলো আমরা অবশ্যই স্যারকে আমরা চেষ্টা করবো এবং সেগুলো আরও একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। তবে আজ সময় একদম আমাদের হাতে নেই, সেই কারণে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকেও, এবং যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তোমাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ দিয়ে শুধু নয়, একই সঙ্গে পড়াশোনাটা করা দরকার, কারণ সামনেই বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা রয়েছে। সেই কারণে যেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করছি সেগুলোতে ফোকাস করো এবং পারলে পরে আজই একবার রিভাইজ দিয়ে নাও। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ। নমস্কার।